নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আপনাদের সঙ্গে রয়েছে আমি সহেলি। শুরু করছি রাত 10টার সংবাদ। গোটা রাজ্য জুড়ে বন্যার অভাবনীয় প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে অনেকটা চুপিসারেই আবারও এক প্রস্ত বিদ্যুৎ মাশুল বৃদ্ধি করল ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিয়ন্ত্রক কমিশন। আজ অর্থাৎ রবিবার থেকে শুরু হওয়া সেপ্টেম্বর মাসের বিলের সঙ্গেই বর্ধিত এই শুল্ক গুনতে হবে ভোক্তাদের। প্রাকৃতিক বিপর্যয়ের কঠিন এই পরিস্থিতিতে রাজ্যবাসীকে অনেকটা অন্ধকারে রেখেই কিভাবে শুল্ক বৃদ্ধির এই সিদ্ধান্তে সম্মতি দিল বিদ্যুৎ দপ্তর, তা নিয়েই প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। অভাবনীয় বন্যা পরিস্থিতির কারণে এমনিতেই সীমাহীন চরম সংকটের মধ্যে রয়েছে রাজ্যবাসী। বন্যা পরিস্থিতির কারণে সরকারি হিসেবেই যেখানে সর্বশান্ত হয়ে পড়েছেন প্রায় 17 লক্ষ মানুষ, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 32, সেখানে অনেকটা চুপে সারেই আবারও এক প্রস্ত বিদ্যুৎ মাশুল বৃদ্ধি করল ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিয়ন্ত্রক কমিশন এবং তাতে সায়ও দিয়ে দিল ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ দপ্তর। তাও 1 বা 2% নয়, একেবারে 7%-এর বেশি। বিদ্যুৎ দপ্তরের নয়া ফরমান অনুযায়ী আজ অর্থাৎ রবিবার 1 সেপ্টেম্বর থেকেই আদায় শুরু হয়ে গিয়েছে বর্ধিত এই বিদ্যুৎ শুল্কের। ডোমেস্টিক ক্ষেত্রে প্রতি ইউনিটে 25 পয়সা এবং অন্যান্যদের জন্য 75 পয়সা প্রতি ইউনিটে বর্ধিত শুল্ক আদায় শুরু হয়ে গিয়েছে 1 সেপ্টেম্বর থেকে। তাৎপর্যপূর্ণ বিষয় হলো 2024 থেকে 25 অর্থ বছরের জন্য শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল গত 24 আগস্ট 2024 এবং তার এফেক্ট দেওয়া হয় 1 আগস্ট থেকে। অথচ বিষয়টিকে সময় মতো সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবার গুরুত্বই মনে করেনি শুল্ক আদায়কারী ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ দপ্তর বা ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম। লক্ষ মানুষের পরিবার যেখানে আজ সর্বশান্ত, কয়েক হাজার পরিবার এখনো যেখানে রয়ে গিয়েছে ত্রাণ শিবিরে, বাড়িঘর ধ্বংস হয়ে গিয়েছে, হাজার হাজার মানুষের জীবন যন্ত্রণা যখন পৌঁছে গিয়েছে চরম পর্যায়ে, হিমশিম খেতে হচ্ছে রুটি রুজির ব্যবস্থা করতেই, ঠিক তখনই রাজ্যবাসীকে অন্ধকারে রেখে কিভাবে এহেন অমানবিক সিদ্ধান্ত কার্যকর করতে পারল বিদ্যুৎ নিয়ন্ত্রক কমিশন এবং সর্বোপরি ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ দপ্তর, তা নিয়েই প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। সর্বশেষ গত 2023 সালের সেপ্টেম্বর মাসেও একতরফাভাবে বিদ্যুৎ মাশুল 7% হারে বৃদ্ধি করার মাত্র 10 মাসের মাথায় আবারও 7.15% বিদ্যুৎ মাশুল চাপিয়ে দিল রাজ্য সরকার, যা নিয়ে তীব্র ক্ষোভ রয়েছে ভোক্তা সাধারণের মধ্যে। গ্যাসের দাম বৃদ্ধি এবং বাহ্যিক উৎস থেকে বিদ্যুৎ ক্রয় ব্যয় বৃদ্ধির কারণে শুল্ক বৃদ্ধি করা প্রয়োজন হয়েছে বলে বিবৃতিতে দাবি করেছে সরকার। বিদ্যুতে স্বয়ং সম্পন্ন হওয়ার পাশাপাশি উদ্ধৃত বিদ্যুৎ প্রতিবেশী রাষ্ট্রে বাণিজ্যিক বিপণন করার পরও কেন ত্রিপুরার মতো প্রান্তিক রাজ্যের মানুষকে বছর না ঘুরতেই দ্বিতীয়বার গুনতে হচ্ছে বিদ্যুতের অতিরিক্ত মাশুল, তা নিয়েই কিন্তু উঠছে প্রশ্ন। এই ধরনের সিদ্ধান্তের কারণে বিদ্যুৎ কি একটি পণ্য নাকি পরিষেবা, তাই নিয়েই চলছে জোর বিতর্ক। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। 182 আসনের বোয়িং বিমান আগরতলা সেক্টরে চালু হলো আজ থেকে। রবিবার থেকে আনুষ্ঠানিকভাবে আগরতলায় পরিষেবা চালু করেছে টাটা কোম্পানি মালিকানাধীন এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস নামক বিমান সংস্থা। এদিন 182 আসনের বোয়িং বিমান আগরতলা সেক্টরে চালু করলো এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। আগরতলা কলকাতা রুটের উভয় দিকে এবং আগরতলা ভায়া গুয়াহাটি এবং দিল্লির মধ্যে যাতায়াত করবে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের এই বিমানটি। রবিবার আগরতলা বিমানবন্দরের সংক্ষিপ্ত এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের যাত্রা শুরু করেছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা বিমানবন্দরের অধিকর্তা কেসি মিনা, এয়ারপোর্ট ম্যানেজার স্মিতা প্রকাশ সহ এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের কর্মকর্তারা। রবিবার 140 জন যাত্রী নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেয় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বোয়িং বিমানটি। सबसे पहले मैं सभी को नमस्कार। समस्त त्रिपुरा वासी और एमबीबी एयरपोर्ट अगरतला के समस्त जो है यहाँ के कर्मचारी और अधिकारी, उनको जो है बड़ा हर्ष का विषय है कि आज हम एक नई फ्लाइट एयर इंडिया एक्सप्रेस द्वारा लॉन्च की गई है, जो कि प्रतिदिन कलकत्ता और गुवाहाटी के लिए फ्लाई करेगा। গত বছরে এই শিলচরে বন্যা হয়, আর এবার আগরতলা সহ সমগ্র ত্রিপুরায় সৃষ্টি হয় বন্যা পরিস্থিতির। এই বন্যায় সরকারি হিসেব অনুযায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় 17 লক্ষ মানুষ, আর সমগ্র রাজ্যে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 18,000 কোটি টাকা। রাজ্যে বন্যা পরবর্তী পরিস্থিতি স্বাভাবিক করতে রাজ্য সরকারের সহায়তায় মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে অনুদান দিচ্ছেন অনেকেই। এর মধ্যে একাধিক বহির্রাজ্যের তরফে অনুদান এসেছে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে। এবার ত্রিপুরার বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য আসাম সরকারের তরফে 5 কোটি টাকা অনুদান প্রদান করা হয়।
রবিবার মুখ্যমন্ত্রী মানিক সাহার হাতে চেক তুলে দেন আসামের পর্যটন মন্ত্রী জয়ন্ত মূল্য বড়ুয়া। এর আগেও মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে রাজ্যকে আর্থিক অনুদান দিয়েছে ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ ও ঝাড়খণ্ড সরকার। সাম্প্রতিক বন্যায় ভীষণভাবে ক্ষতিগ্রস্ত কৃষক ও মৎস্যচাষীদের সাহায্য করবে রাজ্য সরকার এবং এর দপ্তরের পক্ষ থেকে সার্ভে করা হচ্ছে। বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়িয়ে এই প্রতিশ্রুতি দিলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। কৃষকদের ক্ষয়ক্ষতি খতিয়ে দেখার জন্য জোড়াইবাড়ি ব্লকের ইসাছড়া গ্রাম পঞ্চায়েত পরিদর্শন করেন তিনি। কথা বলেন বন্যায় ক্ষতিগ্রস্ত স্থানীয় চাষীদের সঙ্গে। তাদের সঙ্গে বৈঠক করেন শুক্লাচরণ নোয়াতিয়া। রাজ্য সরকার চাষীদের আর্থিক সাহায্য করবে বলে প্রতিশ্রুতি দেন মন্ত্রী। এর জন্য প্রয়োজনীয় সার্ভের কাজ চলছে বলে তিনি জানান। মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়াকে কাছে পেয়ে বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন স্থানীয় কৃষকরা। নেতৃত্বে আমরা রাজ্য সরকার আজকে এই যে কৃষকের পাশে বিগত সময়ে ছিল বা অতীতে ছিল এবং বর্তমানেও রয়েছি, আগামী দিনেও আমরা কৃষকের পাশে থাকার জন্য। পঞ্চায়েত গ্রামীণ এলাকা ও গ্রামীণ মানুষের সার্বিক উন্নয়নের প্রধান প্ল্যাটফর্ম। তবে অশান্ত নির্বাচনের পালা শান্ত হবার পর এবার শুরু হয়েছে চেয়ার নিয়ে শাসক বিরোধীদের মারামারি। প্রশ্ন উঠছে হীন রাজনৈতিক স্বার্থ নিয়ে কতটুকু সম্ভব বৃহৎ উন্নয়ন। ওই যে প্রচলিত প্রবাদ, পাতা পোতার ঘষাঘষি মরিচের দফা শেষ। পঞ্চায়েত নির্বাচনের আগে হয়ে গেছে এক দফা অশান্তি। নির্বাচন শেষ হয়ে ফল ঘোষণা হয়েছে, তবুও গ্রামীণ পরিবেশ শান্ত হবার কোনো লক্ষণই নেই। এবার শুরু হয়েছে মধুভাণ্ড প্রধান উপপ্রধান পদ নিয়ে মারামারি, লাঠালাঠি। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার রাজনগর গ্রাম পঞ্চায়েতে। শপথ গ্রহণ ঘিরে কিছুদিন আগেই হয়েছে বিজেপি ও বিরোধীদের মধ্যে তুমুল মারামারি। সড়ক অবরোধ থেকে ভাঙচুর, কিছুই বাদ যায়নি। ঘটনা নিয়ে শাসক দলের দাবির মধ্যে এবার পাল্টা দাবি নিয়ে মাঠে নামলো স্থানীয় বাম কংগ্রেস কর্মীরা। বিজেপি সমর্থকদের গ্রেপ্তারের দাবি নিয়ে রাজনগর বাজারে বিক্ষোভ মিছিল করলো স্থানীয় বাম কংগ্রেস সমর্থকরা। এক কথায়, উন্নয়ন চুলোয় যাক, ক্ষমতা আর মধুভাণ্ড কার কাছে মাথা থাকবে সেই নিয়েই উত্তপ্ত রাজনগর এলাকা। দেখুন বিস্তারিত রিপোর্ট। সরকারি সম্পত্তি নষ্ট করেছে, তার মানে প্রমাণ হয়ে গেছে ওরা ক্ষমতা চায়। একটা কথাই আছে না, যুকে রক্তের স্বাদ পেলে। তো উপপ্রধান এবং সঞ্জয় পাল, ডিউ টু দুজনের নেতৃত্বেই কালকের এই ঘটনাটা ঘটেছে। সঞ্জয় পাল সমস্ত কমিউনিটি হলের দরজা জানালা ভাঙচুর করে বিজেপির অভিযোগ, স্থানীয় এলাকায় হামলা করে হুমকি দিচ্ছে বিরোধীরা। অন্যদিকে বিরোধী বাম কংগ্রেসের অভিযোগ, সন্ত্রাস করে রাজনগরের পরিবেশ বিষাক্ত করেছে বিজেপি দল। পঞ্চায়েতের কাজ ঠিকভাবে শুরু হবার আগেই শাসক বিরোধী লাঠালাঠিতে কার্যত শিখেই উঠেছে গ্রামীণ উন্নয়ন। ক্ষমতা দখলের লড়াই দেখে হতভম্ব প্রান্তিক মানুষ, যারা রেগার কাজ আর সরকারি প্রকল্পের কাজ ঠিকভাবে কবে শুরু হবে সেই দিকেই হাঁ পেতেশ করে বসে আছেন এই সমস্ত প্রান্তিক মানুষরা। রাজনগর কমিটি হলে কি অনুষ্ঠান আসলো? শপথ করানো আছে। তবে শুধু উত্তর ত্রিপুরা নয়, প্রধান উপপ্রধান পদ নিয়ে অশান্তির চিত্র উঠে এসেছে রাজ্যের বিভিন্ন ব্লক থেকে। জনপ্রতিনিধিদের দায়িত্ব যদি হয় মানুষের নিঃস্বার্থ সেবা করা, তবে চেয়ার নিয়ে এত মারামারি কাটাকাটি কেন, সেই প্রাসঙ্গিক প্রশ্নেরই উত্তর খুঁজছে সাধারণ মানুষ। তবে গুঞ্জন, 4-5 বছর প্রধান উপপ্রধান থাকলে নাকি সারা জীবন আর কোনো কাজই করতে হয় না। তাই চেয়ার নিয়ে চলছে চেয়ার ছোঁড়াছুড়ির নিম্ন রাজনীতির যাত্রা আর নাটকের পালা, যার কুফল ভোগ করছে গ্রাম ত্রিপুরার খেটে খাওয়া সাধারণ মানুষ। ধর্মনগর থেকে কিশোর রঞ্জন হৌরের রিপোর্ট, নিউজ নাও। সরকারি কর্মচারীদের অবসরে যাবার 15 বছর পর্যন্ত পেনশন থেকে কমিউটেড মূল্য পুনরুদ্ধার করার রীতি থাকলেও অনেক রাজ্যে আদালতের রায়ে সেই সময়সীমা কমিয়ে আনা হচ্ছে 10 বছরে। স্বাভাবিক কারণেই এতে করে বার্ধক্যের সময় অনেকটাই রিলিফ পাচ্ছেন অবসরপ্রাপ্ত কর্মচারীরা। এবার পেনশনার্স কমিউটেশন পিরিয়ড 15 বছর থেকে কমিয়ে 10 বছর করার মতো জনমুখী সিদ্ধান্ত কি নিতে পারবে ত্রিপুরা সরকারও? তার জন্যই মুখিয়ে আছেন রাজ্যের অবসরপ্রাপ্ত কর্মচারী এবং পেনশনভোগীরা। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় সরকারের জন্য কাজ করে বার্ধক্যের দোরগোড়ায় এসে অবসরে আসেন কর্মচারীরা। ত্রিপুরা সরকারের অধীনে থাকা কর্মচারীদের বর্তমানে অবসরে যাবার সময়সীমা হলো 60 বছর, অর্থাৎ জীবন সয়ান্তে এসে অবসর
নিয়ে থাকেন কর্মচারীরা, যেখানে এরপর জীবন জীবিকা প্রতিপালনের জন্য তাদের নির্ভর করতে হয় পেনশনের উপর। শারীরিক এবং মানসিকভাবে শ্রান্ত অবসরপ্রাপ্ত কর্মচারীদের কাছে তখন পেনশনই হয়ে ওঠে বার্ধক্যের মূল লাঠি। তবে পেনশনের ক্ষেত্রে সরকারের কমিটেড মূল্যের পুনরুদ্ধারের বিষয়টি জীবন সায়ান্নে এসে অনেক সময়ই জীবন জীবিকা প্রতিপালনে বেকায়দায় ফেলছে অবসরে যাওয়া সরকারি কর্মচারীদের। তাও 1 বা 2 বছর নয়, লম্বা প্রায় 15 বছর পর্যন্ত সুদ সমেত কমিটেড মূল্য আদায় করা হয় অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের পেনশন থেকে। পেনশনের সীমিত অর্থ থেকে সুদ সমেত কমিটেড মানি আদায়, আর তাও আবার দীর্ঘ 15 বছর পর্যন্ত। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সোচ্চার হয়েছেন বিভিন্ন রাজ্যের অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা। প্রেক্ষিত হয়েছে আদালতে মামলাও। সম্প্রতি পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্ট এক রায়ে অবসরপ্রাপ্ত কর্মচারীদের কাছ থেকে কমিটেড মূল্য আদায়ের সময়সীমা 15 বছর থেকে হ্রাস করে তা 10 বছর করার জন্য নির্দেশ দিয়েছে হরিয়ানা সরকারকে। আদালতের এই নির্দেশের ফলে স্বাভাবিকভাবেই উপকৃত হয়েছেন লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং পেনশনভোগী। আদালতে জমা দেওয়া এফিডেভিটে রাজ্য সরকার 15 বছরের মেয়াদে 180 কিস্তিতে সুদের হারের সাথে কমিটেড মূল্যের অতিরিক্ত পরিমাণ উদ্ধার করে নিচ্ছে বলে জানিয়েছিলেন আবেদনকারীদের আইনজীবী। কমিটেড মানি 15 বছর পর্যন্ত আদায় কোনোভাবেই ন্যায়সঙ্গত নয় বলেও আদালতকে জানিয়েছিলেন আবেদনকারীরা। সময়ের আগে কমিটেড পেনশনভোগী মারা গেলেও তার শেষ বেতনের মাত্র 30% যেখানে পারিবারিক পেনশন হিসেবে প্রদান করা হয়, সেই ক্ষেত্রে সরকার বা রাষ্ট্রের 15 বছর ধরে কমিটেড মূল্য আদায় কোনোভাবেই যুক্তিসঙ্গত নয় বলেও দাবি করা হয়েছিল আবেদনকারীদের পক্ষ থেকে। সার্বিক দিক দিয়ে বিচার করে শেষ পর্যন্ত পাঞ্জাব এবং হরিয়ানা উচ্চ আদালত কমিটেড মূল্য 15 বছরের পরিবর্তে 10 বছর পর্যন্ত আদায় করার নির্দেশ দেয় হরিয়ানা সরকারকে। পাঞ্জাব এবং হরিয়ানা উচ্চ আদালতের এই রায়কে ঢাল বানিয়ে এবার নিজেদের আওয়াজ জোরালো করতে চাইছে ত্রিপুরা সরকারের অধীন একাংশ কর্মচারী এবং পেনশনভোগীরা। হরিয়ানা সরকারের মতোই এবার ত্রিপুরা সরকারেরও পেনশন থেকে কমিটেড মূল্য আদায়ের সময়সীমা 15 বছর থেকে কমিয়ে 10 বছর করার সিদ্ধান্ত নেওয়া উচিত বলে মনে করছেন বিশেষ করে পেনশন হোল্ডাররা। রাজ্যের আপামর কর্মচারী এবং পেনশন প্রাপকদের বৃহত্তর স্বার্থে এবার ত্রিপুরা সরকারও কি পারবে এই ধরনের সিদ্ধান্ত নিতে, তাই এখন লাখ টাকার প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। প্রশাসনিক বাধা সত্ত্বেও দুর্গাপুজো করার দাবিতে অনড় উষাবাজার ভারতরত্ন সংঘের সদস্যরা। রবিবার এই ঘটনার প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। ঝাঁ চকচকে লক্ষাধিক টাকার দুর্গাপুজোর আয়োজন করে সবার নজর কাড়ে ভারতরত্ন সংঘ। সংঘের বিরাট প্যান্ডেল দেখতে প্রতি বছর ভিড় করতেন হাজারো মানুষ। তবে আলোর নিচে লুকিয়েছিল অন্ধকার অপরাধের জগৎ, যা প্রকাশ্যে আসে ক্লাব সম্পাদক ভিকি হত্যাকাণ্ডের ঘটনায়। জানা যায় ভারতরত্ন সংঘকে ব্যবহার করে চলছিল কোটি টাকার নিগো মাফিয়া চক্র। ঘটনার পর বয়ে গেছে অনেক জল। অপরাধ নির্মূলের জন্য ক্লাবকেই ভেঙে দিয়েছে প্রশাসন। তবে বড় আকারে না হলেও ছোটভাবেই সার্বজনীন দুর্গাপুজো করতে চান ক্লাব সদস্য ও এলাকাবাসীরা। সেই উদ্দেশ্য নিয়ে জমি পরিষ্কার করার কাজও শুরু করা হয়, কিন্তু প্রশাসনিক বাধা আসায় ঘটনা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় লোকজন। তাদের বক্তব্য, 70 বছর ধরে চলে আসা ক্লাবের পুজো তারা অবশ্যই করবেন। কোন যুক্তিতে প্রশাসন সার্বজনীন দুর্গাপুজোয় বাধা দিচ্ছে সেই প্রশ্ন তোলেন ক্লাবের সদস্য ও এলাকাবাসীরা। ক্লাবের যে নিজস্ব জমি আছে সেই জমিতেই পুজো করা হবে বলে জানান ক্লাব কর্মকর্তা ও স্থানীয় মানুষ। দেখুন বিস্তারিত রিপোর্টে। পূজা আমাদের ধর্ম, দুর্গাপূজা, আমরা হিন্দু বাঙালি, তার জন্য আজকে আমরা এই পরিষ্কার করতেছি। আমরা পরিষ্কার করিয়া আমাদের যে 2 ঘন্টা জায়গা আছে ওই জায়গার মধ্যেই আমরা আমাদের পূজাটা করি। পুজো করার দাবিতে একযোগে অনড় মনোভাব প্রকাশ করেন স্থানীয় নারী পুরুষরা। এলাকাবাসীর ইচ্ছেতেই পুজোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ক্লাব কর্মকর্তারা। ছোট মোটো করে যেমনি হোক, যেহেতু আমরা এত বড় ক্ষতি হয়ে গেছে, আমরা অনেক টাকার জিনিসপত্র, প্রায় 15 লক্ষ টাকার মতো জিনিসপত্র আমরা ক্ষতি হয়েছে। তো এবার আমরা যেমন হোক, ছোট মোটো করে যেমন হোক, পূজাটা বন্ধ করতাম না, পূজাটা করবো। ঘটনা নিয়ে এখনো নীরব প্রশাসন ও স্থানীয় ধারা। যদিও ক্লাব কর্মকর্তাদের দাবি বিজেপি সরকার
প্রতিষ্ঠার পেছনে তাদেরও সমর্থন রয়েছে। সুতরাং কিভাবে সরকার মানুষের শারদ উৎসবে বাধা দিতে পারে? সাম্প্রতিককালে অবশ্য কোনো ক্লাবের বিষয় নিয়েই এত চর্চার আলোচনা হয়নি যতটা হয়েছে এই ক্লাব নিয়ে। পুজো নিয়ে সাধারণ মানুষের আবেগকে প্রশাসন গুরুত্ব দেয় কিনা তাই এখন দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বিদ্যালয় শিক্ষায় মোট 18 জন প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষকের জন্য জারি হলো বদলির নির্দেশিকা। সংশ্লিষ্ট প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষকদের আগামী 7ই নভেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দেওয়ারও জারি হয়েছে নির্দেশিকা। প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষক বদলিতে আন্তঃজেলা বদলিকে প্রাধান্য দেওয়া হয়েছে। এই ক্ষেত্রে বিজ্ঞপ্তি অনুসারে 18 জন প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষককে রাজ্যের 8টি জেলাতেই বদলি করা হয়েছে প্রয়োজন অনুসারে। উল্লেখ করা যেতে পারে, কর্মচারীদের জন্য একটি সুষ্ঠু বদলি নীতি প্রণয়নের জন্য রাজ্য সরকারের উদ্দেশ্যে বিভিন্ন মহলের দাবি ছিল দীর্ঘদিন ধরেই। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের 3 চিকিৎসককে মারধরের ঘটনায় কর্মবিরতি ঘোষণা করেছেন জরুরি বিভাগের সকল চিকিৎসক। সেই সঙ্গে 4 দফা দাবিও জানিয়েছেন তারা। দাবি আদায় ও নিরাপত্তা নিশ্চিত করা ছাড়া কমপ্লিট শাটডাউন চলবে বলেও জানিয়েছেন চিকিৎসকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। চিকিৎসকদের কর্মবিরতির কারণে বন্ধ দেশের সরকারি বেসরকারি সকল হাসপাতাল ও প্রাইভেট চেম্বারে স্বাস্থ্যসেবা বন্ধ করে রাখা হয়েছে। এছাড়াও বন্ধ রয়েছে জরুরি বিভাগ, বহির্বিভাগ এবং জরুরি অপারেশনও। উই সার্ভ দ্য হিউম্যানিটি। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পার্ট এবং আমরা আপনাদেরকে সেবা দিয়ে থাকি। তবে আমরা জানি গতকালকে কিছু ঘটনা ঘটেছে। প্রথম ঘটনা, আমাদের নিউরোসার্জারি বিভাগের একজন রেসিডেন্ট সে রুগীকে অপারেশন করার জন্য অপারেশন থিয়েটারে যায় এবং সেখান থেকে রুগীর লোক তাকে বের করে তার উপরে ধস্তাধস্তি করে, তাকে মারে এবং তাকে সেভ করার জন্য আমাদের আরেক ডক্টর ওখানে যান এবং যাওয়ার পরে তাকে আক্রমণ করে অতর্কিতভাবে এবং তার কলার ধরে 201 নম্বর অপারেশন থিয়েটারের সামনে থেকে ডিরেক্টর স্যারের রুমের সামনে নিয়ে আসে 200 থেকে 300 মিটার মারতে মারতে, এবং এখানে নিয়ে এসেও তারা ক্ষান্ত হয় নাই। ডিরেক্টর স্যারের রুমের সামনে যে পিএ আছে সেই চেয়ারে তিনি বসেছিলেন এবং এই পিএর চেয়ারেও তার উপরে আক্রমণ করা হয়। আমরা দফায় দফায় বৈঠক করেছিলাম এবং বৈঠক শেষে আমাদের 2টা সিদ্ধান্ত হয়েছে। 1 নম্বর সিদ্ধান্ত, অনতিবিলম্বে 24 ঘন্টার মধ্যে যারা আক্রমণ করেছে আমাদের চিকিৎসকদের উপরে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। এবং 2 নম্বর দাবি ছিল যে আমাদের সিকিউরিটি নিশ্চিত করতে হবে। আমরা যারা ইমার্জেন্সি সার্ভিস দেই, আপনারা দেখেছেন যে যারা ইমার্জেন্সি কমপ্লেক্সে থাকেন কত রোগীর লোড থাকে, এবং ইমার্জেন্সি সার্ভিস দেওয়ার জন্য আমাদেরকে যথেষ্ট পরিমাণ আর্মি, পুলিশ এবং অন্যান্য ফোর্স এখানে থাকবে এবং সশরীরে উপস্থিত থাকবে উইথ আর্ম। কিন্তু আমাদের প্রশাসন সেটা করতে ব্যর্থ হয়েছেন। আমাদেরকে আশ্বস্ত করার পরেও আবারও 2টি বাইকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন এক যুবক। মৃত যুবকের নাম সুব্রত দেবনাথ, বয়স 29, বাড়ি সিপাহীজলা জেলার পুলিশ সুপার অফিসের উল্টো দিকে কালী মন্দিরের পাশে। রবিবার বিকেলে এই দুর্ঘটনাটি ঘটে বিশ্রামগঞ্জ পুরনো পেট্রোল পাম্প সংলগ্ন রামকৃষ্ণ আশ্রমের পাশে। রাজ্যে লাগামহীন দুর্ঘটনায় প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়ে। আজকে আমরা বিশ্রামগঞ্জ এসপি অফিস পাড়ার নতুন ব্রিজ আর পুরান ব্রিজের মাঝামাঝি এখানে একটা বাইক অ্যাক্সিডেন্ট হয়ে যায়। একজন জায়গা একবারে স্পট ডেট হয়ে গেছে। আমি চিনছি লোকটারে, তো মুখ টুক মানে চেনা যায় না, চিনছি এটা আমার দোকান এসপি অফিসের সামনে কালী মন্দিরের পাশে এসপি অফিসের লোক সুব্রত দেবনাথ, বাবার নাম হচ্ছে শঙ্কর দেবনাথ, এমনি চালক এটা এই এমনি বিধানসভা গোলাঘাটি পড়ছে আর এমনি সিস্টেমের তাহলে এর মানে কি কিছু করে নিয়ে ছেলেটা কাজ মনে হয় করে বাবা কাজ করে সারাদিন বাইক দিয়ে ঘুরে দেখি। বয়সটা কতই আনুমানিক? রেল দপ্তরের বড় জলাশয়ের বাঁধ ভেঙে বাড়ি ঘরে ঢুকে গেল জল। জলের স্রোত ভাসিয়ে নিয়ে গেল ঘরে থাকা নগদ অর্থ, সোনার জিনিস ও অন্যান্য সামগ্রী। ঘটনা বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত বিশ্রামগঞ্জ রেল স্টেশন সংলগ্ন করইমুড়া এলাকায়। ঘটনায় ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়ে প্রায় নিঃস্ব এক জনজাতি মহিলা, নাম বিনোদিনী দেববর্মা। ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বহুবার তিনি একটি বক্স কালভার্ট নির্মাণের জন্য স্থানীয় রেল আধিকারিকদের কাছে আবেদন করেন। তবে রেল আধিকারিক ও ঠিকাদার সুরজিৎ দেববর্মা তার আবেদনে কর্ণপাত করেননি বলেই ক্ষোভের সঙ্গে জানিয়েছেন ক্ষতির শিকার মহিলা
বিনোদিনী দেববর্মা। আর্থিক ক্ষতিপূরণের জন্য রেল দপ্তরের কাছে ক্ষতিপূরণের আবেদন জানিয়েছেন তিনি। পাশাপাশি রেলের পাথরের ঠিকাদার সুরজিৎ দেববর্মার বিরুদ্ধে মামলা করবেন বলেও জানিয়েছেন তিনি। বাড়ি ঘর হারিয়ে বর্তমানে প্রায় খোলা আকাশের নিচে পরিবারের সদস্যদের নিয়ে দিন যাপন করছেন বিনোদিনী দেববর্মা। আর আমার সোনের জিনিস আমি গতকাল দুপুরে বাজারে গেছে সজল সাহা দোকানে খরচ নিতাম, তার কাছ থেকে 10,000 টাকাও আনছে। একটা সুতো আমরা মহিলার 5 ব্যাগ আছে। পার্শ্ববর্তী দেশে ডামাডোলের মধ্যেই অব্যাহত অনুপ্রবেশ। এবার কমলপুরের ভারত বাংলা সীমান্তের বাঘাইছড়ি এলাকা থেকে 6 বাংলাদেশিকে আটক করল বিএসএফ। ধৃতদের নাম রানা সূত্রধর, শেলি সূত্রধর, দুলাল সূত্রধর, সজীব সূত্রধর, তমা সূত্রধর ও নির্মল কুমার। জানা গিয়েছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কারণে নিরাপদ আশ্রয়ের খোঁজে রাজ্যে প্রবেশ করে ধৃতরা। তাদের মধ্যে নির্মল কুমার মানব পাচারকারী বলে জানিয়েছে পুলিশ কর্তা। तो उसके बाद हमने इंटरोगेट किया। आफ्टर थरो इन्वेस्टिगेशन हमें पता चला कि ये 6 के 6 लोग बांग्लादेशी थे और अभी हमने केस रजिस्टर कर लिया। रेलिवेंट গ্রামীণ রাস্তা নির্মাণে চলছে ব্যাপক দুর্নীতি। নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার আগেই ভেঙে চৌচির নির্মীয়মান ড্রোন সহ রাস্তার বিভিন্ন অংশ। রাজ্যের মনু ব্লকের অধীন পূর্ব মাছলি মালাকার পাড়ার নির্মীয়মান রাস্তার কাজে ব্যাপক দুর্নীতি নিয়ে সরব গ্রামবাসী। রাস্তার কাজ সম্পন্ন হওয়ার আগেই ভেঙে চৌচির নির্মীয়মান রাস্তা সহ পাকা ড্রেনের বিভিন্ন অংশ। পরিকল্পনাহীন কাজের ফলে নির্মীয়মান রাস্তা ভেঙে তলিয়ে যাচ্ছে নদীগর্ভে। ত্রিপুরার ধলাই জেলার পূর্ব মাছলি ভিলেজ কমিটির পূর্ব মাছলি মালাকার পাড়ায় নির্মীয়মান 600 মিটার রাস্তার কাজে দুর্নীতি নিয়ে সরব এলাকাবাসী। দীর্ঘদিন ধরেই মালাকার পাড়ার বাসিন্দারা গ্রামে উপযুক্ত রাস্তা না থাকায় যাতায়াতের সমস্যার সম্মুখীন হচ্ছিলেন। তাদের অভিযোগ, বহুবার জানানোর পরেও সরকারিভাবে বর্তমানে এলাকায় তৈরি করা হচ্ছে রাস্তা, কিন্তু এই রাস্তা নির্মাণ কাজে চলছে ব্যাপক দুর্নীতি। এলাকাবাসীর অভিযোগ, রাস্তার কাজে গুণগত মান বজায় রাখছে না নির্মাণ সংস্থা। এতে কাজ সম্পন্ন হওয়ার আগেই ভেঙে পড়ছে রাস্তার পাশে থাকা পাকা ড্রেন সহ ইটসেলিং ও রাস্তার একাধিক অংশ। 2 নম্বর ওয়ার্ড সমস্যা হচ্ছে আমরা রাস্তার কাজ হইতেছে, রাস্তার কাজ বাকি রাখিয়া আরেকজনের গড় কিভাবে প্লট ঢালাই হয়। আমি প্রশ্ন করছিলাম বললে আমার অনেক ধরনের কথাবার্তা করছি, তারপরেও মারছি কই দিয়েছি। এখন দেখি আমরা রাস্তার কাজ হইতেছি, যার কারণে আমরা মাছটা পাই দিয়েছি। এই রাস্তার লেবার, রাস্তার কংক্রিট, রাস্তার মেশিন, রাস্তার সিমেন্ট, রাস্তার সব কিছু আরেক বছর ঘর কীভাবে ঢালাই। ওই প্রশ্নটা করতে গিয়া বাড়ির মালিকের লোক আমার ঝগড়া দিয়েছে। জানি না কিভাবে দিছে ঘর ঢালাই করিয়া, বিক্রি হচ্ছে না টাকা খাই খাইছে, এটা তো সঠিক কথা আমরা কইতে পারতাম না। কিন্তু ঘর দিয়ে ঢালাই হয়েছে, এটা কিন্তু আশেপাশে সবই দেখছে। রাস্তার তো কাজ তো সব 2 নম্বর কাজ হইতেছে। আর পাড়া দিলে পরে জল উঠে মাথার মধ্যে, এদিকে ভাঙ্গে যাইতেছে, এদিকে ড্রেন ভাঙ্গে, এদিকে ইটা ভাঙ্গে। কাজটা তো 2 নম্বরই হইতেছে, সঠিক কাজ না। তারা যেভাবে গ্রামবাসীদের অভিযোগ, রাস্তার কাজের জন্য আনা সমস্ত পাথর কাজে না লাগিয়ে তা অন্যত্র সরিয়ে দেওয়া হচ্ছে। তারা জানিয়েছেন, গ্রামের রাস্তা নির্মাণের জন্য নিজেদের ব্যক্তিগত জায়গা দিয়েছেন অনেকেই, তবু সঠিক মতো নির্মাণ হচ্ছে না রাস্তা। পরিকল্পনাহীন কাজের ফলে কাজ সম্পন্ন হওয়ার আগেই মাটি ধসে নদীগর্ভে চলে যাচ্ছে রাস্তা। সমস্যা বলতে আগে তো মানে রাস্তাঘাটের লিগে কমপ্লেন করা হয়েছে, রাস্তা হয়তো ঠিক আছে, কিন্তু এটা যেহেতু একটা 10 জনের আমরা ফাড়ালে এখানে আছি, তো রাস্তার কাজটা তো একটু তাড়াতাড়ি হইলে ভালো হয়। আজকে এতদিন ধরে ওখানে করলে খালি বৃষ্টির তুলনা দেখা, কিন্তু বৃষ্টির আগে থেকেই তো কাজটা ধরা হয়েছে। রাস্তার কাজ তো এইভাবে হয় না, যেদিকে ধরো একদিকে কমপ্লিট করে পুরোটা কাজ এক লোকে 10 দিকে কোনো দিকে হইতেছে না। এমনকি বাচ্চারা বা আমরা যে একটা কোনো কিছু বাইরে আনার লিগে খুব অসুবিধা, যেমন আমরা বাড়ির এক মেয়ে পুইরা পাওয়া একটা মানে ভাঙার মতন। স্কুলে যেতে গিয়ে আর পুরাটাই 2 নম্বরের কাজ হইতেছে, কোনো কাজ ঠিকভাবে হইতেছে না। যেমন ওয়াল দিছে, ওয়াল ওখানে ছাইয়া পুজা দিতেছে। কাজে দুর্নীতি হলে আখেরে লোকসান হবে গ্রামবাসীদেরই। রাস্তা নির্মাণ হলেও দীর্ঘস্থায়ী হবে না সেটি। তাই গ্রামের স্বার্থে কাজের শুরুতেই প্রতিবাদে সোচ্চার একাংশ গ্রামবাসী। কুমারঘাট থেকে জনি ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নাও। রবিবার অনুষ্ঠিত হয় আমবাসা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন। প্রত্যেক 3 বছর অন্তর অনুষ্ঠিত হয় ব্যবসায়ী সমিতির নির্বাচন। রবিবার সকাল 8টা থেকে শুরু হয় নির্বাচন প্রক্রিয়া। এদিন সকাল থেকেই লক্ষ্য করা যায় আমবাসা বাজারের ব্যবসায়ীদের ভোটদানের উৎসাহ। নির্বাচনে 20 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে শুরু হয় নির্বাচন। নির্বাচনে 410 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। আমবাসা বাজার ব্যবসায়িক সমিতির নির্বাচন সম্পর্কে প্রাক্তন সম্পাদক অমৃত লাল রায় জানান, 1994 সাল থেকে আমবাসা বাজার ব্যবসায়ী সমিতির পথ চলা শুরু হয়।
নির্বাচনের মাধ্যমে ব্যবসায়ী কমিটি গঠন করা শুরু হয় 2008 সাল থেকে। এবছর অধিকাংশ প্রার্থী যুবক ব্যবসায়ী। প্রাক্তন সম্পাদক অমৃত লাল রায় চান যুবকদের হাতে সমিতির দায়িত্ব অর্পণ করতে। তিনি আশা করেন যুবকদের নিয়ে নতুন কমিটি গঠিত হলে তা আরো সুন্দরভাবে কাজ পরিচালনা করার যোগ্য হবে। আমাদের যে আজকের যে নির্বাচন সকাল 8টা থেকে শুরু হয়েছে, এখন পর্যন্ত 260-এর মতো গেছে, আরও বাকি রয়েছে 150-র মতো, সেটা হয়ে যাবে আশা রাখছি। আর এই নির্বাচনে একটা বৈশিষ্ট্য হলো আমবাসা মহকুমা প্রশাসনের তরফ থেকে এবার পর্যবেক্ষণে নিয়েছে এই বিষয়টাকে, বুথ কীভাবে হয়, মার্চেন্ট অ্যাসোসিয়েশনে বুথ কী ধরনের হয় না হয়।